হেডিং দাও রেডক্স রিয়াকশন। রেডক্স রিয়াকশন বেঙ্গলিতে লেখো জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, আমরা পড়েছি রেডক্স রিয়াকশন সম্পর্কে মাধ্যমিক, আমাকে কেউ বলবে রেডক্স রিয়াকশন বলতে কি বোঝায়? 9M মেবি পড়েছি আমরা। কেউ একজন বলো যে রেডক্স রিয়াকশন বলতে কি বোঝায়, কাদেরকে রেডক্স রিয়াকশন বলা হয়, কেন বলা হয়? দেখো, রেডক্স মানে বোঝো, রেডক্স, দেখো রেডক্সের দুটো পার্ট, ঠিক আছে, ভালো করে ফলো করো। দেখো রেডক্সের আর ই ডি, রেড, আর এখানে দেখো ও এক্স, ঠিক আছে। দেখো, রেড মানে হচ্ছে রিডাকশন, রিডাকশন, আর ও এক্স মানে অক্সিডেশন, অক্সিডেশন, ঠিক আছে। আর ই ডি, রেড কোথা থেকে এসছে? রিডাকশন। আর ও এক্স মানে হচ্ছে অক্সিডেশন। তাহলে রেডক্স মানে হচ্ছে রিডাকশন অক্সিডেশন রিয়াকশন, ঠিক আছে, মানে যেখানে অক্সিডেশনও হবে অ্যাজ ওয়েল অ্যাজ রিডাকশনও হবে। মানে অক্সিডেশন মানে লেখো জারণ, আর রিডাকশন মানে হচ্ছে বিজারণ, ঠিক আছে। জারণ বিজারণ, ঠিক আছে। তাহলে যে যে সমস্ত রিয়াকশনে, যে সমস্ত বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে তাদেরকে কি বলা হয় বলো? রেডক্স রিয়াকশন, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে একদম? যেমন দেখো, রেডক্স রিয়াকশন, তাহলে ডেফিনেশন লেখো, কি লিখতে পারি দেখো, লেখো অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিডাকশন, রিডাকশন or redox, redox reaction is ঠিক আছে। তো অক্সিডেশন, oxidation reduction or redox reaction is such a class of chemical reaction where oxidation and reduction occur simultaneously. বেঙ্গলিতে লেখো, লেখো জারণ বিজারণ, জারণ বিজারণ বা জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া এরূপ একটি শ্রেণী, এরূপ একটি শ্রেণী যেখানে জারণ ও বিজারণ একই সঙ্গে সংঘটিত হয়। জারণ ও বিজারণ একই সঙ্গে সংঘটিত হয়। মিলিয়ে নাও, জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া এরূপ একটি শ্রেণী যেখানে জারণ ও বিজারণ একই সঙ্গে সংঘটিত হয়, ঠিক আছে। তার মানে রেডক্স চ্যাপ্টারের নাম রেডক্স রিয়াকশন। তো রেডক্স রিয়াকশন চ্যাপ্টারে আমাদের পড়তে হবে রেডক্স মিনিং আসছে রিডাকশন, অক্সিডেশন। তাহলে যে সমস্ত রিয়াকশনে অক্সিডেশনও হবে রিডাকশনও হবে তাদেরকে বলা হয় রেডক্স রিয়াকশন বা জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের ন্যাচারালি কি কি এক্সাম্পল দেখা যায় রেডক্স রিয়াকশনের, আমরা পড়েছি। দেখো তো, ফার্স্ট এক্সাম্পল লেখো, এক্সাম্পল। দেখো, রেডক্স রিয়াকশনের জন্য ফার্স্ট আমাদের পড়তে হবে রাস্টিং অফ আয়রন। দেখবে লোহার উপরে যে মরিচা পড়ে না,
এটা কিন্তু রেডক্স রিয়াকশন, ওখানে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে। ঠিক আছে, তো ফার্স্ট এক্সাম্পল লিখে দাও, রাস্টিং অফ আয়রন। রাস্টিং অফ আয়রন, রাস্টিং অফ আয়রন বা লোহার, লোহার মরিচা পড়া। ঠিক আছে, লোহার উপর মরিচা পড়া। সেকেন্ড এক্সাম্পল তোমরা সবাই জানো, দেখো প্রোডাকশন অফ গ্লুকোজ, প্রোডাকশন অফ গ্লুকোজ বাই ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। সেকেন্ড এক্সাম্পল দেখো সালোক সংশ্লেষণ পদ্ধতিতে, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে গ্লুকোজ উৎপাদন। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের হ্যাঁ, রেডক্স রিয়াকশনের এক্সাম্পল। হ্যাঁ বলো। বলছি এটা কি মানে রিয়াকশনটার সঙ্গে দেখিয়ে দিতে হবে নাকি শুধু এই দুটো লিখলেই হবে? না না না, শুধু এটা এটা লিখলেই হয়ে যাবে। আমরা সমস্ত ডিটেলস আলোচনা করবো, সব শুরু করেছি, ঠিক আছে, প্রত্যেকটা আলোচনা করবো, চলো। ঠিক আছে, তাহলে রাস্টিং অফ আয়রন, লোহার উপর মরিচা পড়া, বা প্রোডাকশন অফ গ্লুকোজ বাই ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে গ্লুকোজ উৎপাদন, এগুলো সব রেডক্স রিয়াকশনের এক্সাম্পল। ঠিক আছে, তো রেডক্স রিয়াকশন তো আমরা বুঝতে পারলাম যেখানে অক্সিডেশন হবে অ্যাজ ওয়েল অ্যাজ রিডাকশন। তো অক্সিডেশন কাকে বলে শিখি আমরা, জারণ বলতে কি বোঝায় বা কখন জারণ ঘটবে। রিডাকশন মানে বিজারণ, দেখি আমরা কখন বিজারণ ঘটবে। ঠিক আছে, তো ফার্স্টে হেডিং দাও অক্সিডেশন বা জারণ। অক্সিডেশন, যাকে শর্টে ও এক্স বলা হয়, অক্সিডেশন। কেউ আমাকে বলো অক্সিডেশন কাকে বলে, জারণ কাকে বলে? যখন কোনো মৌল ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে। একদম, ভেরি গুড। যখন কোনো মৌল ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলা হয়। ঠিক আছে, তো লেখো, লেখো এনি রিয়াকশন, হ্যালো স্যার। এনি, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওই হাইড্রোজেনের অপসারণ আর অক্সিজেনের সংযোজন এটা বলা যাবে? একদম একদম, ওটা ওল্ড কনসেপ্ট অনুযায়ী বলাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। হাইড্রোজেন অপসারণ হবে, অক্সিজেন অ্যাড হবে, সেখানে জারণ বলবো আমরা। ইলেকট্রন দিয়ে বেশি বলাটা যুক্তিযুক্ত, দুটোই ঠিক। চলো লেখো এনি রিয়াকশন, এনি রিয়াকশন হুইচ involves loss of one or more electrons by an atom, কি হতে পারে, অ্যাটম, an ion or a molecule, molecules is called oxidation reaction, oxidation reaction। ঠিক আছে, তার মানে বেঙ্গলিতে লেখো, জারণ হেডিং দাও, দিয়ে লেখো যে রাসায়নিক বিক্রিয়ায়, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, কোনো পরমাণু, কমা দিয়ে লেখো আয়ন, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, কমা দিয়ে আয়ন বা অণু, বা অণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, তাকে জারণ বিক্রিয়া বলে, তাকে জারণ বিক্রিয়া বলে। বোঝা গেছে? এক্সাম্পল নাও, উদাহরণ নাও। মনে করো সোডিয়াম, সোডিয়াম অ্যাটম। দেখো সোডিয়াম অ্যাটম যদি ইলেকট্রন লস করে তাহলে কি তৈরি হয় বলো, Na প্লাস প্লাস অফ ই। মনে করো
ম্যাগনেসিয়াম যদি ইলেকট্রন বর্জন করে তাহলে কি তৈরি হবে বলো? Mg2 প্লাস প্লাস অফ 2e। নেক্সট মনে করো অ্যালুমিনিয়াম ইলেকট্রন বর্জন করে তাহলে কি তৈরি হবে বলো? Al3 প্লাস প্লাস অফ 3e। ঠিক আছে, এবার ভালো করে বোঝো যে কোন অ্যাটম, এখানে দেখো সোডিয়াম মেটাল বা ধাতু, ম্যাগনেসিয়াম মেটাল বা ধাতু, অ্যালুমিনিয়াম মেটাল, তাই না, প্রত্যেকেই ধাতু। তাহলে আমাকে বলো সোডিয়াম কেন একটা ইলেকট্রন বর্জন করলো, ম্যাগনেসিয়াম কেন দুটো ইলেকট্রন বর্জন করলো, অ্যালুমিনিয়াম কেন তিনটে ইলেকট্রন বর্জন করলো? আমাদের জানতে হবে যে কোন অ্যাটম কতগুলি ইলেকট্রন লস করবে, সেটা আমাদের জানতে হবে। সেটা আমরা বুঝবো কিভাবে? যোজক কক্ষে সোডিয়ামের একটা, ম্যাগনেসিয়ামের দুটো, আর অ্যালুমিনিয়ামের তিনটে ইলেকট্রন রয়েছে তাই। না, তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে, আর তার সাথে মানে কি সম্পর্ক? বুঝিত হতে চাই, নিকটবর্তী হ্যাঁ, যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য এইটা করে, সুস্থিত হয়। একদম 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 ভেরি গুড। বক্তব্য হচ্ছে দেখো যে মাথায় রাখতে হবে, যেমন মনে করো আয়রন, লোহা, লোহার ভ্যালেন্স শেলে 6টি ইলেকট্রন রয়েছে, তার মানে কেউ 6টি ইলেকট্রন ত্যাগ করবে না। বক্তব্য হচ্ছে যে কোনো অ্যাটম, ভালো করে বোঝো, এখানে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত বলো? 11। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত বলো? 12, অ্যালুমিনিয়ামের কত বলো? 13, 30। সোডিয়ামের, তাই না? তার মানে এবার দেখো যে কোনো অ্যাটম, ভালো করে মাথায় বসিয়ে রাখো, যে কোনো অ্যাটম, মলিকিউলস, র্যাডিক্যালস, প্রত্যেকেই এটা চাই, কি চাইবে বলো? সে নোবেল গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করা, Stability নোবেল রাখবে। গ্যাসের মতো। কারণ নোবেল গ্যাস কি হয় বলো? ওরা খুবই সুস্থিত হয়, তাই না? যার জন্য যে কোনো অ্যাটমই চাইবে যে নোবেল গ্যাসের মতো কনফিগারেশন লাভ করা। তার জন্য নোবেল গ্যাসের মতো কনফিগারেশন বা নোবেল গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য কোনো অ্যাটমকে যতগুলি ইলেকট্রন ত্যাগ করতে হবে, সেই অ্যাটম ততগুলি ইলেকট্রন ত্যাগ করবে। বোঝা গেছে? সোডিয়ামের দেখো অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক 11, মানে ও যদি, ওর নিয়ারেস্ট নোবেল গ্যাস কে আছে বলো? নিয়ন। তাহলে ওকে কটা ইলেকট্রন বর্জন করতে হবে? একটি। ম্যাগনেসিয়াম বলো, দেখো 12 ইলেকট্রন, ওর নিয়ারেস্ট নোবেল গ্যাসের জন্য কতগুলো ইলেকট্রন রয়েছে বলো? নিয়ন মানে 10, তাহলে ও দুটো ইলেকট্রন ত্যাগ করবে। বোঝা গেছে? অ্যালুমিনিয়াম দেখো 13, তাহলে কটা ইলেকট্রন বর্জন করবে বলো? 3 ইলেকট্রন। 3টে। তাহলে যে কোনো অ্যাটম, ভালো করে বুঝো, যে কোনো অ্যাটম তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের কনফিগারেশন লাভ করার জন্য, নিয়ারেস্ট নোবেল গ্যাসের কনফিগারেশন লাভ করার জন্য যতগুলো ইলেকট্রন গেন করতে হবে অথবা লস করতে হবে। শুধু এরকম ঘটনা নয় যে ইলেকট্রন শুধুমাত্র এরা লস করবে বা ইলেকট্রন ত্যাগ করবে, এরকম কোনো ঘটনা নেই, ইলেকট্রন নিতেও পারে। যেমন এক্সাম্পল ভালো করে বোঝো, তোমাকে যদি বলা আছে বলো তো ক্লোরিন, বা মনে করো আরো ছোট করে বোঝো, মনে করো অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত বলো? 8, আমরা সবাই জানি। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8। তাহলে 8। দেখো অক্সিজেনকে যদি ইলেকট্রন, দেখো তাহলে ওর নিয়ারেস্ট নোবেল গ্যাস কে আছে বলো? নিয়ারেস্ট নোবেল গ্যাস নিয়ন। নিয়ন। নিয়ন মানে 10। আবার দেখো হিলিয়ামও তো হতে পারে, তাই না? দেখো অক্সিজেন যদি, দেখো এদিকে গেলে নিয়নকে পাবে, আর এদিকে আসলে কাকে পাবে বলো? হিলিয়ামকে পাবে। হিলিয়াম। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, নিয়নের 10। 10। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো ওর ওর পক্ষে কোনটা ইজি হবে? অক্সিজেনকে নিয়নের কাছে যদি, যাওয়াটাই ইজি হবে। নিয়নের কাছে যাওয়া। অক্সিজেনকে যদি দুটো ইলেকট্রন নিয়ে নেয় কোনোভাবে, অক্সিজেন যদি দুটো ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে ও নোবেল গ্যাসের কাছে চলে যাবে, নিয়নের কাছে। আর যদি ওকে হিলিয়ামের কাছে আসতে হয়, তাহলে 6টি ইলেকট্রন ত্যাগ করতে হবে। এখানে -6e মানে 6টি ইলেকট্রন বর্জন করতে হবে, আর এখানে +2e করলে ও নিয়ারেস্ট নোবেল গ্যাসে চলে যাবে। তাহলে তোমরা আমাকে বুঝে বলো যে অক্সিজেনের পক্ষে কোনটা সুবিধাজনক? ইলেকট্রন গেন করা বা ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে অক্সিজেন কি করবে বলো? দুটো ইলেকট্রন গ্রহণ করবে। বোঝা গেছে? তাহলে যে কোনো অ্যাটমের কাছে দু ধরনের প্রবাবিলিটি থাকে। দেখো এই অক্সিজেনের নিয়ারেস্ট হিলিয়াম, আবার নিয়ারেস্ট কি আছে বলো? নিয়ন। তাহলে ওর কাছে কোনটা ওর পক্ষে ইজি আছে? নিয়নের কাছে যাওয়া। এবার দেখো নিয়নের কাছে যদি যেতে হয় ওকে, ওর নিজের কাছে কটা ইলেকট্রন রয়েছে? 8টি। পরমাণু ক্রমাঙ্ক যা, সেটাই তো তার ইলেকট্রনের সংখ্যা, প্রোটনের সংখ্যা, না নিউট্রাল কন্ডিশনে। তাহলে এখানে 8 মানে এই অক্সিজেনের মধ্যে 8টি ইলেকট্রন রয়েছে, তাহলে ওকে যদি নিয়নের কাছে যেতে হয় তাহলে কটি ইলেকট্রন গ্রহণ করতে হবে? 2টি।
আবার যদি অক্সিজেনকে হিলিয়ামের কাছে যেতে হয় তো 6টি ইলেকট্রন বর্জন করতে হবে। তাহলে যেহেতু এটা খুবই ইজি, তাহলে অক্সিজেন কি করবে বলো, ইলেকট্রন গ্রহণ করবে। বোঝা গেছে? তাহলে কখন গ্রহণ করবে, কখন বর্জন করবে, কতগুলি গ্রহণ করবে। অক্সিজেন কটি করবে বলো, 2টি। যদি তোমাকে এখানে ফ্লুরিন থাকতো, দেখো 9 অ্যাটমিক নাম্বার, ও কটা ইলেকট্রন গ্রহণ করবে বলো, একটা করবে। একটা। একটা। তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কোনো অ্যাটম তার নিয়ারেস্ট বা নিকটবর্তী নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য তাকে ইলেকট্রন লসও করতে হতে পারে, গেইনও করতে হতে পারে। ঠিক আছে, তো যেটা ইজি হবে সেটাই ও করবে। তো আমাদের এই প্রসেস আমরা প্রথমে পড়ছি অক্সিডেশন। অক্সিডেশন মানে কি করতে হবে বলো, অক্সিডেশন মানে ওকে ইলেকট্রন লস করতে হবে। তাহলে যে সমস্ত অ্যাটমস বা মলিকিউলস বা র্যাডিক্যালস ইলেকট্রন লস করবে তাদেরকে আমরা কি বলবো বলো, অক্সিডেশন। আমরা কি বলবো এখানে, সোডিয়ামের কি হয়েছে বলো, অক্সিডেশন হয়েছে। কেন সোডিয়ামের অক্সিডেশনের কারণ, সোডিয়াম কি করেছে বলো, একটি ইলেকট্রন বর্জন করেছে, লস করেছে, ত্যাগ করেছে। ম্যাগনেসিয়ামের কি হয়েছে বলো, এখানে ইলেকট্রন ত্যাগ করেছে, 2টি ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়ামের কি হয়েছে বলো, জারণ হয়েছে। অ্যালুমিনিয়াম কি করেছে বলো, ইলেকট্রন ত্যাগ করেছে, তো অ্যালুমিনিয়ামের কি হয়েছে বলো, জারণ হয়েছে। জারণ। তো অক্সিডেশন সম্পর্কে একদম ক্লিয়ার আছে, অক্সিডেশন কাকে বলবো। যদি কোনো অ্যাটমস মলিকিউলস যদি ইলেকট্রন বর্জন করে তখন তাকে আমরা বলবো জারণ। শর্টে বলা হয় ও এক্স। ও এক্স মানে অক্সিডেশন। ঠিক আছে, চলো নেক্সট হেডিং দাও। অক্সিডেশনের পর হেডিং দাও রিডাকশন। রিডাকশন বেঙ্গলিতে লেখো বিজারণ, যাকে শর্টে RED বলা হয়, রিডাকশন। ঠিক আছে, দেখো রিডাকশন কাকে বলে। তো দেখো অক্সিডেশনের অপোজিট রিডাকশন। ঠিক আছে, অক্সিডেশন প্রসেসে কি হয়েছিল বলো, ইলেকট্রন ত্যাগ করবে অ্যাটম, আর রিডাকশনে কি করবে বলো, ইলেকট্রন গেইন করবে, ইলেকট্রন গ্রহণ করবে। তো লিখে দাও, একই লেখো। হ্যাঁ লিখে দাও, আগে ইংলিশে লেখো। লেখো এনি রিয়াকশন involves gain one or more electron by an atom, an ion or molecule is called a reduction reaction. Reduction reaction. ঠিক আছে, বেঙ্গলিতে লেখো। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, আয়ন বা অণু, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, আয়ন বা অণু ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। তাকে বিজারণ বিক্রিয়া বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, আয়ন বা অণু ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। বোঝা গেছে? তো দেখো এক্সাম্পল নাও। উদাহরণ লেখো। মনে করো ক্লোরিন Cl প্লাস অফ ই কি করে বলো, Cl মাইনাস। মনে করো ফ্লুরিন প্লাস অফ ই কি করে বলো, F মাইনাস। মনে করো অক্সিজেন প্লাস অফ 2E কি তৈরি করে বলো, O2 মাইনাস। নেক্সট মনে করো নাইট্রোজেন প্লাস 3E কি তৈরি করে বলো, N3 মাইনাস। এখানে প্রত্যেকে তোমরা মিলিয়ে দেখে নাও যে নিয়ারেস্ট নোবেল গ্যাসে গেছে কি যায়নি। দেখো ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, একটা ইলেকট্রন নিয়ে 18 হয়ে গেছে। ফ্লুরিন 9, একটা ইলেকট্রন গ্রহণ করে F মাইনাস মানে 10। এখানে মনে করো অক্সিজেন 8, দুটো ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস করেছে। তাহলে O2 মাইনাসের মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত আছে বলো,
10। নাইট্রোজেন 7 অ্যাটমিক নাম্বার, 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি তৈরি করেছে বলো, N3-। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলতে পারো যে স্যার কার্বনের অ্যাটমিক নাম্বার 6। দেখো তো ভালো করে বোঝো, তাহলে কার্বন কি +4 ইলেকট্রন গ্রহণ করে C4- তৈরি করবে? বলছে কখনোই তৈরি করবে না। বলছে কেন করবে না? আমরা তো এটা শিখে গেছি যে নিয়ারেস্ট নোবেল গ্যাসে যাওয়ার জন্য কি করবে বলো, ইলেকট্রন কি করতে হবে বলো, ও গেন বা লস দুটোই করতে পারে। ঠিক আছে, তাহলে কার্বন কেন C4- তৈরি করবে না? তার কারণ হচ্ছে দেখো, কার্বনের টোটাল ইলেকট্রন, ওর কটা ইলেকট্রন দরকার বলো, 4টে ইলেকট্রন দরকার। তাহলে ও কি করবে বলো, ও টোটাল ইলেকট্রন 10 হয়ে যাবে। তো দেখো এরা কি করে, তখন কার্বন এই যে এর যে 4টে ইলেকট্রন রয়েছে, দেখো কি করে, দেখো এই 4টে ইলেকট্রন 4টে হাইড্রোজেনের সাথে শেয়ার করে নেয়। কি করে বলো, হাইড্রোজেনের সাথে শেয়ার করে নেয়। আর শেয়ারিং এর মাধ্যমে যে বন্ড তৈরি হয় তাকে কি বলা হয় বলো, কোভ্যালেন্ট বন্ড। বোঝা গেছে? তাহলে সমানুজি বন্ধন। এখানে কার্বনের যেটা ঘটনা ঘটছে, কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করার থেকে ইলেকট্রন শেয়ারিং করা কি হচ্ছে বলো, বেশি ইজি হয়ে যাচ্ছে কার্বনের পক্ষে। যে কারণে কার্বন কি বন্ড তৈরি করছে বলো, কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি করছে। একদম বোঝা গেছে? এই কার্বনের 4টে ইলেকট্রন ত্যাগ করার থেকে 4টে হাইড্রোজেনের সাথে শেয়ারিং করা। দেখো 4টে হাইড্রোজেনের সাথে যদি কার্বন ইলেকট্রন শেয়ার করে, তাহলে দেখো এই 4টে হাইড্রোজেনের 4টে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, মানে শেয়ারিং এ আছে। তো টোটাল ইলেকট্রন কটা হচ্ছে কার্বনের বলো, 10। তাহলে কার্বনের টোটাল ইলেকট্রন যেহেতু কি হয়ে যাচ্ছে বলো, 10 হয়ে যাচ্ছে, যে কারণে ওর 4টে ইলেকট্রন ত্যাগ করার থেকে 4টে ইলেকট্রন শেয়ারিং করতে বেশি পছন্দ করবে, যে কারণে এদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে বোঝা গেছে রিডাকশন কাকে বলে, অক্সিডেশন কাকে বলে, বোঝা গেছে ডিটেলস। তাহলে ইলেকট্রন যদি লস করে নেয় তাহলে তাকে আমরা বলবো রিডাকশন বা বিজারণ। আর ইলেকট্রন যদি উল্টো বললাম, ইলেকট্রন যদি লস করে তাহলে তাকে আমরা বলবো অক্সিডেশন। আর যদি ইলেকট্রন গেইন করে তাকে আমরা বলবো রিডাকশন বা বিজারণ। ওকে, চলো, কোনো অসুবিধা হলে বলো। তোমাদের যে কোনো প্রবলেম, দেখো নেক্সট হেডিং দাও, অক্সিডাইজিং এজেন্ট। নেক্সট আমাদের পড়তে হবে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট বা যাকে বলে অক্সিডেন্ট। অক্সিডেন্ট, অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট, বাংলায় লেখো বাংলায় জারক। হ্যাঁ, জারক দ্রব্য। বেঙ্গলিতে লেখো জারক দ্রব্য। আমরা সবাই নাম শুনেছি এবং আমাদের খুব কনফিউশন হয় এই ব্যাপারটাই। ঠিক আছে, তাই না? অনেকের এটা কনফিউশন, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, জারক দ্রব্য, বিজারক দ্রব্য একটু গুলিয়ে যেত। ঠিক আছে, আচ্ছা তোমরা আমাকে বলো অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে? নিজে বিজড়িত হয় অন্যকে জারিত করে। নিজে বিজারিত হয় অন্যকে জারিত করে, তাকে আমরা কি বলবো বলো, অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা ভালো করে বোঝো, কিভাবে মনে রাখবে দেখো, মনে রাখার উপায় কি, অক্সিডাইজিং বা রিডিউসিং। ভালো করে দেখো, এই যে এখানে এজেন্ট কথাটি লেখা আছে না, এই এজেন্ট আমাকে বলে দেবে এটা কি ঘটবে। আচ্ছা ভালো করে বোঝো, এজেন্ট মানে কি। মনে করো তোমাকে বলা হলো এলআইসি এজেন্ট। কি এজেন্ট বলো, এলআইসি এজেন্ট, মানে যারা এলআইসি করে, তাই না? মনে করো কোনো একটা এলআইসি এজেন্ট, ভালো করে বুঝবে, কোনো একটা এলআইসি এজেন্ট তোমার বাড়িতে এসছে কি করতে বলো, এলআইসি করার জন্য। তো কার এলআইসি করার জন্য তোমার বাড়িতে এসছে, যে এজেন্ট এসে তার নাকি তোমার? তোমার নিশ্চয়ই। তাহলে আমার নিজের এলআইসি করার জন্য তোমার বাড়িতে যাবে না নিশ্চয়ই, তাই না? তাহলে এজেন্ট শব্দটির মানে হচ্ছে, এজেন্ট শব্দটি এলআইসি এজেন্ট মানে এলআইসি যার যার বাড়িতে যাবে এজেন্ট,
তার এলআইসি করাবে, নিজেরটা করাবে না। বোঝা গেছে? তাহলে এখানে কার আগে এজেন্ট লাগানো আছে বলো? অক্সিডাইজিং এজেন্ট মানে অক্সিডেশন কার করাবে বলো? অক্সিডেশন কার করাবে? অন্যকে। এলআইসি এজেন্ট, এলআইসি কার করাবে? অন্যকে। নিজের করবে না। তাহলে অক্সিডাইজিং এজেন্ট মানে অক্সিডেশন ও অন্য কাউকে করাবে, নিজের কি হবে বলো? উল্টোটা হবে, রিডাকশন। বোঝা গেছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। বক্তব্য হচ্ছে এজেন্ট শব্দটির মানে হচ্ছে যার সাথে এজেন্ট থাকবে ওই কাজটিও অন্যকে করাবে, নিজে উল্টোটা হবে। তাহলে এলআইসি এজেন্ট যেমন এলআইসি করানোর জন্য, তোমার এলআইসি করানোর জন্য তোমার বাড়িতে যায়, তো অক্সিডাইজিং এজেন্ট যে হবে সে অন্যকে অক্সিডাইজিং মানে অক্সিডেশন করাবে, নিজে কি হবে বলো? রিডিউসড বা রিডাকশন। বোঝা গেছে? জারক দ্রব্য কাকে বলা হয়? অক্সিডাইজিং এজেন্ট ইংলিশে কে মাথায় রাখবে? এজেন্ট মানে ও অন্যকে ওই কাজটি করাবে। ঠিক আছে, তো কি লিখবো লেখো। অক্সিডাইজিং এজেন্ট বা জারক দ্রব্য কাকে বলা হয় লেখো। লেখো ইন আ রেডক্স রিয়াকশন, ইন আ রেডক্স রিয়াকশন ঠিক আছে, দেখো ইন এ redox reaction the species which itself gets reduced by accepting electron but oxidizes other substances is called oxidizing agent। ঠিক আছে, বেঙ্গলিতে লেখো। আচ্ছা, মাইকটা অফ করে দাও সমৃদ্ধ। ঠিক আছে, দেখো লেখো বেঙ্গলিতে লেখো। লেখো জারণ বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয় এবং এবং অপর কোনো পদার্থকে জারিত করে, এবং অপর কোনো পদার্থকে জারিত করে, স্যার বলছি আরেকবার বলবেন, কেটে গেল কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে জারক দ্রব্য বলে। লেখো জারণ বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয় এবং অপর কোনো পদার্থকে জারিত করে, অপর কোনো পদার্থকে জারিত করে তাকে জারক দ্রব্য বলে। ঠিক আছে, যেমন কয়েকটা মলিকিউলস এর নাম লিখে রাখো যারা অক্সিডাইজিং এজেন্ট হিসাবেই কাজ করে। ঠিক আছে, এক্সাম্পল লেখো, উদাহরণ লিখে দাও। হাইড্রোজেন পারক্সাইড, ফার্স্ট মলিকিউলস আসছে হাইড্রোজেন। হ্যাঁ। বলো। বলছি বিজারিত করে মানে অন্য থেকে ইলেকট্রনটা নেয় তো? হ্যাঁ অবশ্যই, ইলেকট্রন না নিলে কিভাবে রিডিউস করবে। আসছি, আমরা এক্সাম্পল দেবো, আগে লিখে রাখো। এক্সাম্পল লেখো হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, যার সংকেত H2O2। ঠিক আছে, ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল লেখো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4। নেক্সট আসছে পটাশিয়াম ডাইক্রোমেট,
পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট যার সংকেত K2Cr2O7, এগুলো বেঙ্গলিতে লিখে নেবে বানান করে। হাইড্রোজেন পারক্সাইড H2O2, সালফিউরিক অ্যাসিড H2SO4, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। নেক্সট লেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, যার সংকেত কি বলো? KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। নেক্সট আছে নাইট্রিক অ্যাসিড, লিখতে পারো নাইট্রিক অ্যাসিড, যাকে বলা হয় HNO3, নাইট্রিক অ্যাসিড HNO3। ঠিক আছে, এই মলিকিউলস গুলো অলওয়েজ কি করে বলো? অক্সিডাইজিং এজেন্ট হিসাবে বিহেভ করে, জারক দ্রব্য হিসাবে কাজ করে। ঠিক আছে, লিখে দাও। ঠিক আছে, নেক্সট লেখো অক্সিডাইজিং এজেন্ট হয়ে যাওয়ার পর লেখো রিডিউসিং এজেন্ট বা রিডাক্ট্যান্ট। তাহলে কি হবে বলো? উল্টোটা হবে, এজেন্ট শব্দটি যার সাথে থাকবে তাকে ওই গঠনটি করবে। তো রিডিউসিং এজেন্ট বা বিজারক দ্রব্য বলা হয়, বিজারক দ্রব্য, রিডিউসিং এজেন্ট। তাহলে রিডিউসিং এজেন্ট আমরা কাকে বলবো বলো? রিডাকশন কার করাবে বলো? অন্য কাউকে রিডাকশন করাবে, নিজে কি হয়ে যাবে বলো? অক্সিডাইজড। বোঝা গেছে? রিডিউসিং এজেন্ট যেহেতু এজেন্ট শব্দটির সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে রিডাকশন কার করাবে? অন্য কাউকে রিডাকশন করাবে, নিজের কি হয়ে যাবে বলো? অক্সিডেশন। ঠিক আছে, হেডিং দাও রিডিউসিং এজেন্ট। দেখো ঠিক আছে, দেখো তাহলে রিডিউসিং এজেন্ট কাকে বলবো আমরা? লেখো ইন রেডক্স রিয়াকশন, রেডক্স রিয়াকশন ঠিক আছে, রিডিউসিং এজেন্ট লেখো, বেঙ্গলিতে লেখো লেখো জারণ বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয়, জারণ বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয় এবং অপর কোনো পদার্থকে বিজারিত করে তাকে বিজারক দ্রব্য বলে, তাকে বিজারক দ্রব্য বলে। এক্সাম্পল লেখো। স্যার বলছি আরেকবার একটু সংজ্ঞাটা বলবেন? হ্যাঁ লেখো, জারণ বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন বর্জন করে, যে পদার্থ ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয়, নিজে জারিত হয় এবং অপর কোনো পদার্থকে বিজারিত করে, এবং অপর কোনো পদার্থকে বিজারিত করে, কমাতে লেখো তাকে বিজারক দ্রব্য বলে, তাকে বিজারক দ্রব্য বলে। উদাহরণ লেখো হাইড্রোজেন, হাইড্রোজেন H2। নেক্সট আসছে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড বলা হয় SO2। নেক্সট লেখো অক্সালিক অ্যাসিড,
অক্সালিক অ্যাসিড H2C2O4। বোঝা গেছে? আমরা ফর্মালিটি মেনটেন করার জন্য ডেফিনেশন সুন্দর করে লিখবো, এক্সাম্পল লিখবো, কিন্তু মনে রাখবো কিন্তু সেই এজেন্ট শব্দটি, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে? এজেন্ট শব্দটি যার সঙ্গে থাকবে সেই কাজটিও অন্য কাউকে করাবে, নিজে তার অপোজিট হবে। রিডিউসিং এজেন্ট মানে রিডাকশন কার করাবে? অন্য কাউকে, নিজে কি হয়ে যাবে বলো? অক্সিডাইজড। বোঝা গেছে? অক্সিডাইজিং এজেন্ট মানে কি? অক্সিডেশন অন্য কাউকে করাবে, নিজে রিডিউস হবে। এটা মাথায় রাখবে জাস্ট। আর ডেফিনেশন চাইলে এটা লিখে দিতে হবে। ঠিক আছে? এবার তোমরা আমাকে বলো, এগুলো তো বেসিক জিনিস, আমরা সবাই জানি মোটামুটি। এর পরে যেটা বলো সেটাও আমরা জানি। বক্তব্যে দেখো, আমরা এটা পড়েছি যে জারণ এবং বিজারণ একই সাথে ঘটে, তাই না? এটা এক্সামে আমাদের আসতো যে জারণ বিজারণ একই সাথে ঘটে, ব্যাখ্যা করো। তোমরা কি ব্যাখ্যা করবো বলো? কেন ঘটে জারণ বিজারণ একসাথে? এটা তোমাদের মাথায় রাখতে হবে যে জারণ এবং বিজারণ শুধু একই সঙ্গে ঘটে নয়। জারণ যদি জারণ 50% হবে, বিজারণও 50% হবে। মানে কোনো একটা রিয়াকশন যদি 100% ধরে নিই আমরা, তাহলে তার 50% অক্সিডেশন হবে, 50% রিডাকশন হবে। মানে কখনো কোনো বিক্রিয়াতে এরকম ঘটনা ঘটবে না যে 60% অক্সিডেশন হবে, 40% রিডাকশন হবে। এরকম ঘটনা কোথাও ঘটে না। বোঝা গেছে? একসঙ্গে তো ঘটবেই এবং ইকুয়াল এক্সটেন্টে ঘটবে। মানে যতটা জারণ হবে ততটাই বিজারণ হবে। বোঝা গেছে? কেন এরকম ঘটনা ঘটে বোঝো। যদি কেউ জানো আমাকে একটু বলো, শুনতে থাকি। যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, কেন একই সঙ্গে ঘটে? জারণ না ঘটলে বিজারণ ঘটতে পারে না কোনো বিক্রিয়ায়। বলবো বলো। স্যার, কারণ জারণ মানে বিজারণের ক্ষেত্রে যে ইলেকট্রনটা রিডিউস হয় সেটাই তো জারণের ক্ষেত্রে লাগে। কারণ আর যদি জারণ মানে বিজারণ না ঘটে তাহলে তো জারণের ক্ষেত্রে ওই ইলেকট্রনটা পাওয়া যাবে না। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কে বলছো তুমি? নামটা একটু বলো। তো কৃষ্ণ। বাহ, ভেরি গুড, খুব ভালো বোঝো। তো চলো এক্সাম্পল দিয়ে বুঝছি আমরা যে কেন। আচ্ছা, কেন? দেখো, দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে অক্সিডেশন এবং রিডাকশন একই সাথে ঘটবে এবং তার এক্সটেন্ট ইকুয়াল হবে। মানে যতটা অক্সিডেশন হবে তত পোর্শনই কিন্তু রিডাকশন হবে। ঠিক আছে? দেখো এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। তো মনে করো একটা রিয়াকশন নাও, উদাহরণ নাও। মনে করো তোমাকে বলা হলো Zn সলিড প্লাস কপার সালফেট CuSO4 অ্যাকুয়াস, এখান থেকে তৈরি হয়েছে ZnSO4 অ্যাকুয়াস প্লাস কপার সলিড। ঠিক আছে? তোমাকে একটা রিয়াকশন নিয়েছে আমরা, কি বলো? Zn সলিড মানে Zn এর সাথে কপার সালফেটের রিয়াক্ট করালে কি তৈরি হবে বলো? জিঙ্কের সাথে কপার সালফেটের বিক্রিয়া ঘটালে জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি, কপার ডিপোজিট করবে। এই বিক্রিয়ায় কি দেখবো বলো? জারণ এবং বিজারণ একই সাথে ঘটেছে। ঠিক আছে? তো ভালো করে দেখো। আচ্ছা, যদি আমরা এটাকে আয়নিক ফর্মে লিখি, কেমন ভাবে লিখতে পারবো দেখো তো। এই রিয়াকশন কেন লিখতে পারি দেখো তো। Zn প্লাস Cu, এটাকে ব্রেক। হ্যাঁ বলো। বলছি বোর্ডটাকে একটু ডান দিকে সরাবেন, মানে ওই দিকটা সিউ এর দিকটা কেটে গেছে। হুম, ঠিক আছে। হুম। ঠিক আছে, লেখো Zn প্লাস Cu2 প্লাস প্লাস অফ SO4 2 মাইনাস। কারণ আমরা কি জানি বলো? সালফেট অলওয়েজ 2 মাইনাস হবে। তাহলে কপার 2 প্লাস প্লাস অফ SO4 2 মাইনাস ইকুয়ালস টু কি হবে দেখো। তাহলে দেখো Zn2 প্লাস প্লাস অফ SO4 2 মাইনাস প্লাস অফ Cu। দেখো লিখতে পারি আমরা এই ফরম্যাটে। এবার দেখো, রেডক্স রিয়াকশন বা যে কোনো বিক্রিয়া দেখো, এদিকেও সালফেট রয়েছে এদিকেও সালফেট রয়েছে, তো ক্যান্সেল হয়ে যাবে সালফেট, তাই না? দুদিকে সালফেট থাকবে মানে কি? সালফেট বাদ। তাহলে কি থাকছে বলো? দেয়ারফর ইকুয়েশন আসছে আমাদের Zn প্লাস Cu2 প্লাস, সেখান থেকে তৈরি হচ্ছে Zn2 প্লাস প্লাস অফ Cu। লিখতে পারি দেখো, দুদিকে আছে মানে সেটাকে আমরা ক্যান্সেল করে দিয়েছি। এবার ভালো করে বোঝো, এখানে দেখো Zn এর উপরে কোনো চার্জ নেই মানে কি আছে বলো? জিরো। ঠিক আছে? এখানে কপারের উপর কিছু নেই মানে কি আছে বলো? জিরো। জিরো। তাহলে তোমরা আমাকে বলো, এই যে Zn কিসে কনভার্ট হয়েছে বলো?
জেডেন কিসে কনভার্ট হয়েছে রিয়াকশন করার পর। দেখতে হবে রিয়াকশন করার বিক্রিয়া করার আগে কি আছে এবং বিক্রিয়া করার পর কি ঘটেছে। এখানে দেখো বিক্রিয়া করার আগে কত রয়েছে জেডেন এর উপর 0, আর এখানে কত হয়েছে বলো 2+। তাহলে জেডেন কিসে কনভার্ট হয়েছে, জেডেন থেকে জেডেন 2+ এ কনভার্ট হয়েছে, ঠিক আছে। আর এখানে যদি আমরা ভালো করে দেখি কপার কিসে কনভার্ট হয়েছে বলো, কপার 2+ থেকে 0 তে কনভার্ট হয়েছে। তো ভালো করে বোঝো এখানে এর উপরে আধান কত ছিল বলো 0, তাহলে 0 থেকে +2 হয়েছে, মানে একটা ইলেকট্রন মানে -1। তাহলে এখানে কটা ইলেকট্রন চলে গেছে বলো, 2টি ইলেকট্রন চলে গেছে, ফলে 0 থেকে 2+ হয়েছে। এখানে কপার 2+ থেকে 0 হয়েছে, মানে কতগুলি ইলেকট্রন অ্যাড হয়েছে এর সঙ্গে, 2টো ইলেকট্রন। বোঝা গেছে। পজিটিভ যদি ভ্যালু বাড়ে, মানে মনে করো 0 থেকে প্লাসের দিকে যাচ্ছে, মানে ইলেকট্রন লস হয়েছে। আর প্লাস থেকে যদি 0-র দিকে আসে তাহলে কি হবে বলো, ইলেকট্রন গেইন করেছে, ঠিক আছে। তাহলে দেখো জেডেন এই বিক্রিয়াতে জেডেন ইলেকট্রন ত্যাগ করেছে, ইলেকট্রন লস করেছে, কেন 0 থেকে +2 হয়েছে। তাহলে যদি ইলেকট্রন ত্যাগ করে তাকে কি বলা হয় বলো, জারণ বা অক্সিডেশন। তাহলে জেডেন এর কি হয়েছে জারণ। বলো, এখানে এই বিক্রিয়ায় জেডেন জারিত হয়েছে। আর কপার 2+ কি করেছে বলো, কপার 2+ দুটি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে কপার 2+ এর কি হয়েছে বলো, রিডাকশন হয়েছে বিজারণ। বা বিজারণ হয়েছে। এটাকে লিখবো অক্সিডেশন বা জারণ, এটাকে লিখবো রিডাকশন বা বিজারণ। বোঝা গেছে। এবার দেখো এই রিয়াকশনটাকে আমরা খুলে লিখছি, পার্ট করে লিখছি, দেখো তো। তাহলে এখানে কি ঘটনা ঘটেছে দেখো, এখানে কি ঘটনা ঘটেছে সেটাকে আমরা লিখছি, দেখো। দেখো যেখানে অক্সিডেশন হচ্ছে, তাহলে তোমরা আমাকে বলো ভালো করে এই জায়গাটা বুঝে নাও, যে এই যে টোটাল রিয়াকশন কি বলো, জেডেন প্লাস Cu2+, সেখান থেকে তৈরি হয়েছে Zn2+ প্লাস অফ Cu, এটা টোটাল রিয়াকশন। এই টোটাল রিয়াকশনের মধ্যে দেখো অক্সিডেশনও ঘটেছে, রিডাকশনও হয়েছে, তাই না। অক্সিডেশনও হয়েছে, রিডাকশনও হয়েছে। তো কোনো একটা বিক্রিয়ার মধ্যে যে পোর্শনটায় অক্সিডেশন হয় বা যে পোর্শনে জারণ হয় তাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া। বোঝা গেছে। কেন অর্ধ বিক্রিয়া বলা হয়, কারণ অর্ধেক হচ্ছে জারণ, অর্ধেক বিজারণ হচ্ছে। তাহলে কি বলবো বলো, অক্সিডেশন হাফ রিয়াকশন। একটাকে বলে যেখানে জারণ হবে তাকে বলবো অক্সিডেশন হাফ রিয়াকশন বা জারণ অর্ধ বিক্রিয়া। আর যেখানে বিজারণ হবে তাকে আমরা কি বলবো বলো, রিডাকশন হাফ রিয়াকশন বা বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে যে পোর্শনে জারণ হয়েছে তাহলে আমরা কি লিখবো, এখান থেকে এটাকে ভেঙে লিখতে পারি, দেখো যে কোনো রেডক্স রিয়াকশনকেই আমরা আলাদা করে লিখতে পারি। কি লিখতে পারি দেখো, তাহলে প্রথমে লিখবো আমরা, লেখো অক্সিডেশন, অক্সিডেশন হাফ রিয়াকশন, অক্সিডেশন হাফ রিয়াকশন মানে লেখো জারণ অর্ধ বিক্রিয়া। কি বলবো বলো, জারণ অর্ধ বিক্রিয়া, যাকে শর্টে বলা হয় HOR। HOR মানে হাফ অক্সিডেশন রিয়াকশন। বোঝা গেছে। HOR বলা হয় শর্টে। HOR মানে হাফ অক্সিডেশন রিয়াকশন বা জারণ অর্ধ বিক্রিয়া। তো দেখো জারণ অর্ধ বিক্রিয়াতে কি ঘটনা ঘটেছে দেখো, আমরা রিয়াকশন লিখতে পারি, দেখো তো কোথায় ঘটেছে, জেডেন থেকে Zn2+ হয়েছে, এটাকে আমরা লিখবো, দেখো। তাহলে জেডেন সেখান থেকে কি হয়েছে বলো, জেডেন থেকে Zn2+ এ কনভার্ট হয়েছে এবং কতগুলি ইলেকট্রন লস করেছে দেখো, দুটি ইলেকট্রন। তো ইকুয়েশন 1 করে দিচ্ছি আমরা। জেডেন থেকে Zn2+ হওয়ার জন্য জেডেন কে দুটি ইলেকট্রন বর্জন করতে হয়েছে, তাহলে জেডেন থেকে Zn2+ প্লাস অফ 2, ইকুয়েশন নাম্বার 1। এবার দেখো পরেরটাকে কি লিখবো বলো, নেক্সটটাকে কি লিখবো, রিডাকশন। রিডাকশন এই জায়গাটা একটু বলবেন, আমি ঠিক বুঝলাম না তো। বলছি দাঁড়াও, রিডাকশন হাফ রিয়াকশন বা বিজারণ অর্ধ বিক্রিয়া, যাকে বলা হয় HRR। রিডাকশন হাফ রিয়াকশন, বিজারণ অর্ধ বিক্রিয়া। বোঝা গেছে। আচ্ছা বোঝো কি, হ্যাঁ বলো কি সমস্যা, বলো কোথায় প্রবলেম। স্যার ওই দেখো হুম, Zn2 হলো, তো এই জায়গাটাই হুম। মানে অসুবিধা হচ্ছে বুঝতে। এই যে রিয়াকশনটা আমার, তোমার টোটাল রিয়াকশন কোনটা বলে, যেটা দিয়েছে হ্যাঁ স্যার, গিভেন হ্যাঁ আমাদের। তাহলে হ্যাঁ হ্যাঁ। এখানে কোন পোর্শনটায় জারণ হয়েছে বলো, এখানে জেডেন এই থেকে Zn2+, যে তাই না। জেডেন থেকে হ্যাঁ Zn2+ এ কি ঘটনা ঘটেছে বলো, জারণ ঘটেছে। জারণ ঘটেছে, হ্যাঁ। তাহলে Zn2+, তাহলে জেডেন কে যদি Zn2+ এ যেতে হয় কটা ইলেকট্রন বর্জন করতে হবে বলো, দুটো।
তাহলে তাই করেছে দেখো, জেডেন থেকে হ্যাঁ জেডেন টু প্লাসে গেছে, দুটো ইলেকট্রন বর্জন করেছে, লিখে হ্যাঁ দিয়েছি আমরা, বোঝা গেছে? হুম তো এটাকেই বলবো আমরা অক্সিডেশন হাফ রিয়াকশন বা জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। রিডাকশন হাফ রিয়াকশন দেখো কোথায় ঘটেছে, হ্যাঁ কপার টু প্লাসে। হুম, বলছি যেহেতু জানানো হচ্ছে তাই বিক্রিয়াটা অর্ধেক হয়েছে, তাই এটা কি কি অক্সিডেশন হাফ একদমই তাই, রিয়াকশন বললে হচ্ছে? এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, ওই কারণেই আমরা বলবো যেটা হাফ রিয়াকশন, কারণ আচ্ছা একটা টোটাল রিয়াকশনের দেখো হাফ পোর্শন অক্সিডেশন, হাফ পোর্শন রিডাকশন হচ্ছে। তাহলে কি বলবো বলো? অক্সিডেশনকে হাফ অক্সিডেশন রিয়াকশন বলবো, রিডাকশনকে হাফ রিডাকশন রিয়াকশন বলবো আমরা, তাই না? তাহলে এখানে দেখো কপার টু হ্যাঁ প্লাস স্যার। দুটো ইলেকট্রন গ্রহণ করে কি করেছে বলো, কপারে কনভার্ট হয়েছে। এটাকে ইকুয়েশন নাম্বার 2 করছি আমরা, ঠিক আছে? তাহলে এবার ভালো করে বোঝো, আমি এই দুটো রিয়াকশনকে উপরে আরেকবার লিখছি দেখো বোঝার জন্য। দেখো, না বুঝতে পারলে একদম সঙ্গে সঙ্গে বলবে যে স্যার বুঝতে পারিনি, কোনো অসুবিধা নেই, বোঝার জন্যই এত কিছু করা হচ্ছে। চলো, HOR, এখন থেকে আমরা কিন্তু অক্সিডেশন হাফ রিয়াকশন বা জারণ অর্ধ বিক্রিয়াকে HOR লিখবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, এটা ইউনিভার্সাল। HOR মানে হাফ অক্সিডেশন রিয়াকশন, কি ঘটেছিল বলো, জেডেন সেখান থেকে তৈরি হয়েছে জেডেন টু প্লাস প্লাস অফ 2E, আর হাফ রিডাকশন রিয়াকশন HRR, একে আমরা কি বলবো বলো, কি ঘটেছে, কপার টু প্লাস প্লাস অফ 2E, সেখান থেকে তৈরি হয়েছে কপার, ঠিক আছে? ভালো করে এবার বোঝো এখানে কি ঘটনা ঘটছে। দেখো, তোমাকে যদি এই রিয়াকশন করাতে হয়, যদি তোমাকে এই রিয়াকশন করাতে হয়, একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো কেমিক্যাল রিয়াকশনে, সে যে ধরনেরই কেমিক্যাল রিয়াকশন হোক না কেন, যে ধরনেরই বিক্রিয়া হোক না কেন, মাধ্যমে বা যেখানে তুমি বিক্রিয়াটা করাবে সেখানে কোনো রকম ভাবে কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না, ঠিক আছে? কোন রকম কোনো মুক্ত ইলেকট্রন থাকতে পারে না, বোঝা গেছে? কোনো বিক্রিয়া মাধ্যমে, মানে তুমি মনে করো যেখানে বিক্রিয়াটা ঘটাবে সেখানে কোন রকম ভাবে কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না, বোঝা গেছে? তাহলে তোমরা আমাকে বলো, এই যে জেডেন থেকে জেডেন টু প্লাস হয়েছে, হয়ে দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, আর কপার টু প্লাস কি করেছে বলো, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হয়েছে। তো ভালো করে বোঝো, এই যে মনে করো মিডিয়ামে জেডেন নেই, ঠিক আছে? মিডিয়ামে জেডেন নেই, যেখানে তুমি বিক্রিয়া করাচ্ছ সেখানে জেডেন নেই, জিঙ্ক নেই, শুধু কপার টু প্লাস রয়েছে। তো তোমরা আমাকে বলো, কপার টু প্লাস কোনো অবস্থাতে কি কপারে কনভার্ট হতে পারবে? কোনো অবস্থাতেই কপার টু প্লাস কপারে কনভার্ট হতে পারবে না। কেন? কারণ মিডিয়াম মানে যে মাধ্যমে তুমি বিক্রিয়াটা করাচ্ছ, বিকারের মধ্যে, সেখানে কোনো ইলেকট্রন নেই। মনে করো তুমি এই বিকারের মধ্যে রিয়াকশনটা করাচ্ছ, ঠিক আছে? এর মধ্যে সলভেন্ট রয়েছে, তার মধ্যে কপার টু প্লাস রয়েছে। তো এই কপার টু প্লাস কখনোই কি কপারে কনভার্ট হতে পারবে? কখনোই পারবে না। কেন? কারণ ইলেকট্রন কোথা থেকে পাবে? কারণ কোন মিডিয়ামে কখনো ইলেকট্রন প্রেজেন্ট থাকে না, ঠিক আছে? বোঝা গেছে এই কথার মানে? তাহলে কপার টু প্লাসকে যদি কপারে কনভার্ট হতে হয়, তাহলে কপার টু প্লাস এর দুটো ইলেকট্রন দরকার। কপার টু প্লাস এই দুটো ইলেকট্রন কোথা থেকে পাবে? জিঙ্ককে তখন বলবে যে তুমি ইলেকট্রন লস করো, সেই ইলেকট্রন আমি গ্রহণ করে কপারে কনভার্ট করব, বোঝা গেছে? মনে করো যে এই যে মিডিয়াম, এর মধ্যে কে রয়েছে বলো, কপার টু প্লাস রয়েছে, দেখা যাচ্ছে কোনো কপারের প্রেসিপিটেট পাওয়া যাচ্ছে না। কেন? কারণ এখানে ইলেকট্রন নেই। তুমি কপার টু প্লাস আয়নের মধ্যে যখনই জিঙ্ককে মিশিয়ে দেবে, এর মধ্যে যখনই তুমি জিঙ্ককে দেবে, জেডেন কে দেবে, তখন জিঙ্ক কি করবে বলো, জিঙ্ক নিজে জিঙ্ক টু প্লাসে কনভার্ট হবে, জেডেন টু প্লাসে কনভার্ট হবে, এবং দুটো ইলেকট্রন কি করবে বলো, এই দুটো ইলেকট্রন লস করবে। এই দুটো ইলেকট্রন কপার অ্যাকসেপ্ট করে কপারে কনভার্ট হবে। বোঝা গেছে কি বক্তব্য? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। বক্তব্য হচ্ছে রেডক্স রিয়াকশন বা জারণ বিজারণ বিক্রিয়াতে এটা একদম মাথায় বসিয়ে রাখতে হবে যে যে পদার্থ জারিত হবে, যে পদার্থ, যে মৌল, যে অ্যাটমস, যে র্যাডিকালস, যে মলিকিউলস জারিত হবে, জারণ প্রক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ করবে, বিজারণ প্রক্রিয়ায় সেই ইলেকট্রন গ্রহণ করবে, তবেই কিন্তু জারণ বিজারণ প্রক্রিয়া সম্ভব হবে।
যদি এখানে মিডিয়ামে জেডএন না থাকতো তাহলে কপার 2+ কখনোই কপারে কনভার্ট হতে পারতো না, কারণ ওই ইলেকট্রন কোথা থেকে পাতো, এই ইলেকট্রনই কিন্তু এই ইলেকট্রন, বোঝা গেছে? কপার 2+ যে ইলেকট্রনটা গ্রহণ করছে সেটা কিন্তু এই ইলেকট্রন, যে কারণে মিডিয়ামে কোনো ইলেকট্রন প্রেজেন্ট থাকবে না। জারণ প্রক্রিয়ায় জিঙ্ক যে ইলেকট্রন বর্জন করছে, বিজারণ প্রক্রিয়ায় কপার 2+ সেই ইলেকট্রনই গ্রহণ করছে, কারণ মিডিয়ামে কোথাও কোনো ইলেকট্রন নেই। এর ফলে আমরা কি বলতে পারি বলো, জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটছে, দেখতেই পাচ্ছি আমরা, এবং ইকুয়াল এক্সটেন্টে ঘটছে এবং সম পরিমাণে ঘটছে, তাই না? যদি এখানে জারণ না ঘটে তাহলে বিজারণ হবে না। তা তুমি বলতে পারো যে স্যার বিজারণ না হলে তো জারণ হতে পারে, মানে জিঙ্কে রেখে দিলাম, Zn2 অফ 2 হলো, হতেই তো পারে না, হবে না। যখনই এখানে দেখবে যে কেউ ওর ওই দুটো ইলেকট্রন গ্রহণ করছে না, তখন জিঙ্ক আর Zn2+ এ কনভার্ট করবে না। তোদের কাছে কি বক্তব্য? তাহলে জিঙ্ক জেডএন কে Zn2+ হওয়ার জন্য মিডিয়ামে কাউকে থাকতে হবে যে কিনা ওই বর্জিত ইলেকট্রনকে গ্রহণ করতে পারে। কৃষ্ণান যে কথাটা বললো আমাদের, ভীষণ ইম্পর্টেন্ট কথা। বোঝা গেছে কি বক্তব্য? যে জারণ প্রক্রিয়ায় যে ইলেকট্রন বর্জিত হয়, বিজারণ প্রক্রিয়ায় সেই ইলেকট্রনই গৃহীত হয়, ফলে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। তাহলে এটাকে ব্যালেন্স করে দাও, অ্যাড করে দাও, রিয়াকশনটাকে দেখো কি আসছে। যদি এটাকে যুক্ত করি, ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাচ্ছে না, দেখো তো, এই 2 ইলেকট্রন এই 2 ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো দেয়ারফর টোটাল রিয়াকশন কি হয় বলো, Zn প্লাস Cu2+, সেখান থেকে তৈরি হচ্ছে Zn2+ প্লাস অফ Cu। তাহলে এখান থেকে আমরা কি কমেন্ট করতে পারি বলো, জারণ বিজারণ একই সঙ্গে ঘটে এবং ইকুয়াল এক্সটেন্টে ঘটে, এটা আমরা জানি, বুঝিয়ে দিলাম তোমাদের। তো লিখে রাখো নিচে, দেয়ারফর অক্সিডেশন রিডাকশন রিয়াকশন অকার্স সাইমultaneously। Therefore, oxidation reduction occur দেখো, জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটে। বোঝা গেছে কেন জারণ বিজারণ একই সঙ্গে ঘটে? বোঝা গেছে? কারোর কোনো প্রবলেম হলে আমাকে বলো, এখানে বুঝতে পারিনি, না হলে কিন্তু এর পরবর্তীকালে ভীষণ সমস্যায় পড়বে, মানে চ্যাপ্টারের তো ইন্ট্রোডাকশন চলছে আমাদের। বোঝা গেছে কি বক্তব্য? যে জারণ প্রক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ করবে, বিজারণ প্রক্রিয়ায় সেই ইলেকট্রনই গ্রহণ করবে, তবেই কিন্তু রেডক্স রিঅ্যাকশন সম্ভব হবে, আদারওয়াইজ রেডক্স রিঅ্যাকশন হবে না। ঠিক আছে, যদি বুঝে থাকো নেক্সট হেডিং দাও, অক্সিডেশন নাম্বার। নেক্সট আমাদের পড়তে হবে অক্সিডেশন নাম্বার, বা যাকে বেঙ্গলিতে বলা হয় জারণ সংখ্যা। দেখো হেডিং দাও, অক্সিডেশন নাম্বার, যাকে শর্টে বলা হয় ON, জারণ সংখ্যা। লেখো অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। দেখো এটা জারণ সংখ্যা কাকে বলে আমরা জানি, কেউ বলবে? অক্সিডেশন নাম্বার কাকে বলে? দেখো বল, এক ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্মস, অক্সিডেশন ওর নাম্বার বা জারণ চার্জটাকে বলে, সংখ্যা। হ্যাঁ, কার মানে চার্জ কি বলো? ওটার চার মানে কোনো মৌলের, মানে যেটা হুম অক্সিডেশন নাম্বারকে বার করতে চাইছি, তার হুম, চার্জটাকে কি অক্সিডেশন নাম্বার বলে? আমি এক্সাম্পল দিচ্ছি, বোঝো। মনে করো তোমাকে বলা হলো Na+, আর তোমাকে বলা হলো Cr2O7 উপরে 2-, দেখো এর উপরে প্লাস রয়েছে 1, এর উপরে -2, এটাকে অক্সিডেশন নাম্বার বলবো, তাই না? বলছে বোঝো, এখানে অক্সিডেশন নাম্বার, এটাকে আধান বলবো নাকি জারণ সংখ্যা বলবো? কনফিউজিং জায়গা, চলো কোনো অসুবিধা নেই, ক্রিস্টাল ক্লিয়ার করে দিচ্ছি, বোঝো। দেখো, আচ্ছা তোমরা আমাকে আগে বলো, তারপর আমরা ডেফিনেশন লিখবো। মনে করো তোমাকে যদি সোডিয়াম অ্যাটমকে নেওয়া হয়, সোডিয়ামের
কতগুলো ইলেকট্রন বর্জন করবে বলো? একটি ইলেকট্রন। তাহলে Na প্লাস প্লাস অফ ই করবে। সোডিয়াম কতগুলি ইলেকট্রন ত্যাগ করবে বলো? সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করবে। কেন করবে সেটা আমরা অলরেডি জানি। যদি তোমাকে অ্যালুমিনিয়ামকে নেওয়া হয় তো কতগুলি ইলেকট্রন ত্যাগ করবে? Al3 প্লাস প্লাস অফ 3e, তিনটি ইলেকট্রন বর্জন করবে। তার মানে বক্তব্য হচ্ছে সোডিয়াম এখানে এর উপরে আধান কত আছে বলো? 0। এখানে অ্যালুমিনিয়ামের উপর কত রয়েছে বলো? 0। তাহলে সোডিয়াম সোডিয়াম কতগুলি ইলেকট্রন বর্জন করেছে বলো? একটি ইলেকট্রন বর্জন করেছে। এবং এই যে এটাকে এই যে সোডিয়ামের উপরে কোনো আধান নেই, মানে এর উপরে কোনো চার্জ নেই, মানে সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে মুক্ত অবস্থায় রয়েছে। বোঝা গেছে? এগুলো কি রয়েছে বলো? মুক্ত অবস্থা বা ফ্রি স্টেটে রয়েছে। ঠিক আছে? তাহলে মুক্ত অবস্থায় থাকা কোনো অ্যাটম, ভালো করে বোঝো, মুক্ত অবস্থায় বা ফ্রি স্টেটে থাকা কোনো অ্যাটম কতগুলি ইলেকট্রন বর্জন করে, কতগুলি ইলেকট্রন বর্জন করে বা এর উপরে এর অক্সিডেশনের এক্সটেন্ট বা মাত্রা কতটা, তাকেই আমরা বলবো অক্সিডেশন নাম্বার। মানে অ্যালুমিনিয়াম 0 থেকে +3 হয়েছে, তাহলে এর অক্সিডেশন নাম্বার কত? +3। বোঝা গেছে? মুক্ত আরেকবার একটু অবস্থা বুঝতে থেকে, পারবেন? হ্যাঁ হ্যাঁ বোঝাবো অনেকবার। এখন দেখো, একবার একটু মুক্ত বলবেন। অবস্থা থেকে, মুক্ত অবস্থা থেকে কোনো পরমাণু মুক্ত অবস্থা থেকে কতটা চার্জ তৈরি করেছে ওর উপর, কতটা আধান তৈরি করেছে, মানে কতগুলি ইলেকট্রন বর্জন করেছে বা গ্রহণ করেছে, সেই যে সংখ্যা তাকে আমরা কি বলবো বলো? জারণ সংখ্যা। তাহলে অ্যালুমিনিয়াম কি করেছে বলো? 0 থেকে +3 হয়েছে। তাহলে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত হবে বলো? +3। সোডিয়ামের জারণ সংখ্যা কত হবে বলো? +1। কেন? কারণ ও একটা ইলেকট্রন বর্জন করেছে। মানে সোডিয়াম 0 থেকে কততে কনভার্ট হয়েছে বলো? 0 থেকে সোডিয়াম, দেখো সোডিয়াম 0 থেকে +1 কনভার্ট হয়েছে। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা কত বলো? +1। অ্যালুমিনিয়াম তার 0 মানে থেকে স্যার কোথায় কনভার্ট যতগুলো হয়েছে বলো? 3 তে। তার মানে স্যার তাহলে যতগুলো হ্যাঁ হ্যাঁ ইলেকট্রন বলো। ছাড়বে সেটাই তার জারণ সংখ্যা হবে। একদমই তাই, একদমই তাই। যতগুলি ইলেকট্রন বর্জন করবে অথবা যতগুলি ইলেকট্রন গ্রহণ করবে, একই ব্যাপার। ঠিক আছে। তাকেই আমরা বলবো জারণ সংখ্যা। বোঝা গেছে? তাহলে মুক্ত অবস্থা মানে 0 থেকে, 0 মুক্ত অবস্থা মানে যখন কোনো ইলেকট্রন বর্জনও করেনি গ্রহণও করে, সেই অবস্থা থেকে যতগুলি স্যার, ইলেকট্রন গ্রহণ করবে বা যতগুলি ইলেকট্রন বর্জন করবে, সেই যে নাম্বার তাকেই বলা হয় অক্সিডেশন নাম্বার। বলো বলো। বলছি তাহলে তো অক্সিডেশন নাম্বার মাইনাসও তাহলে হতে পারবে তো? হতেই পারে, মাইনাস হতে পারে, 0 হতে পারে, কোনো অসুবিধা নেই, প্লাসে হতে পারে। আসবো, সব এক্সাম্পল আমরা দেবো একটা একটা করে। চলো, বোঝা গেছে কি বক্তব্য? দেখো, ডেফিনেশন লেখো আগে। লেখো অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার of an element in a compound is a definite number which indicates extent of oxidation or reduction to convert an atom of the element from its free state to that in the compound. বেঙ্গলিতে লেখো।
লেখো যৌগের মধ্যে কোনো মৌলের যৌগের মধ্যে কোনো মৌলের যৌগের মধ্যে কোনো মৌলের জারণ সংখ্যা হলো একটি নির্দিষ্ট সংখ্যা। জারণ সংখ্যা হলো একটি নির্দিষ্ট সংখ্যা। যৌগের মধ্যে কোনো মৌলের জারণ সংখ্যা হলো একটি নির্দিষ্ট সংখ্যা, কমা দিয়ে লেখো, যা মৌলটির পরমাণুকে মুক্ত অবস্থা থেকে স্যার আরেকবার বলবেন? যৌগের মধ্যে কোনো মৌলের জারণ সংখ্যা হলো একটি নির্দিষ্ট সংখ্যা। যৌগের মধ্যে কোনো মৌলের জারণ সংখ্যা হলো একটি নির্দিষ্ট সংখ্যা, কমা দিয়ে লেখো, যা মৌলটির পরমাণুকে মুক্ত অবস্থা থেকে যৌগের অণুর মধ্যে যে অবস্থায় আছে সেই অবস্থায় পরিণত করতে কি পরিমাণ সেই জারণ অবস্থায় বা বিজারণ প্রয়োজন? সেই অবস্থায় পরিণত করতে কি পরিমাণ জারণ বা বিজারণ প্রয়োজন? সেই অবস্থায় পরিণত করতে কি পরিমাণ জারণ বা বিজারণের প্রয়োজন তা নির্দেশ করে। বোঝা গেছে? মনে করো তোমাকে যদি বলা হয় সোডিয়াম, তো সোডিয়াম কি ফরম্যাটে থাকবে বলো? Na+। তাহলে সোডিয়াম যদি Na+ ফর্মে থাকে, তাহলে ও কতগুলি ইলেকট্রন ত্যাগ করেছে বলো? একটি ইলেকট্রন। বা ওর এখানে 0 থেকে কত হয়েছে বলো? +1। তাহলে এর জারণ সংখ্যা +1। অ্যালুমিনিয়াম 0 থেকে কততে কনভার্ট হয়েছে বলো? +3 তে। তাহলে জারণ সংখ্যা +3। বোঝা গেছে? মানে কোনো অ্যাটম যতগুলি ইলেকট্রন বর্জন করবে অথবা গ্রহণ করবে, তাকেই আমরা বলবো তার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। বোঝা গেছে? খুব বেসিক জায়গা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে লিখে রাখো। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে জারণ সংখ্যা কত হবে বলো? পাশে লেখো ON =+1। এখানে পাশে লেখো ON মানে অক্সিডেশন নাম্বার +1। অ্যালুমিনিয়ামের পাশে লেখো ON কত হবে বলো? +3। মানে অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার কত? +3। বোঝা গেছে? যদি মনে করো ক্লোরিন থাকতো, এটা নেগেটিভ দেখো। মনে করো এখানে যদি ক্লোরিন থাকতো Cl, তাহলে কি করতে বলো? একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে করে Cl- তৈরি করতো। তাহলে বলো এই ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত হবে বলো? -1। কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। কোনো সমস্যা নেই, যার যেখানে প্রবলেম হবে আমাকে বলবে, কোনো সমস্যা নেই, সব বলবো। স্যার বলো। এই মাথায় জিরোটা লেখা কি প্রয়োজন? কারণ অনেক সময় তো ক্লোরিনের মাথায় এরকম জিরো মানে ওটাকে সক্রিয় ক্লোরিন ধরা হয় তো। ক্লোরিনের মাথায় 0 রাখলে সক্রিয় ক্লোরিন ধরা হয়, তোমাকে কে বলেছে এই কথাবার্তা? Cl এরকম থার্ড না, ব্র্যাকেট মানে রাখতে হয়। এটা আচ্ছা, মানে এটা আগেরবার যে বলবো একটা কথা। ন্যাসেন্ট অক্সিজেন মানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। এটা হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন বা অ্যাক্টিভ মানে এটা হচ্ছে ন্যাসেন্ট ক্লোরিন বলা হয়, জায়মান ক্লোরিন। ঠিক আছে, এখানে 0 লিখতেই হবে। না লিখলে অসুবিধা, কিন্তু লেখাটা বেশি মানে যুক্তিযুক্ত রেডক্স রিয়াকশনের ক্ষেত্রে। যাই হোক, এইবার দেখো, বোঝো,
তাহলে দেখো এই যে তাহলে অক্সিডেশন নাম্বার বুঝতে কার অসুবিধা আছে বলো, কোথায় সমস্যা? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে চলো স্যার নেক্সট হেডিং দাও, স্যার, অক্সিডেশন নাম্বার। হ্যাঁ বলো বলো স্যার, বলো। এই হ্যাঁ ক্লোরিন যে ইলেকট্রনটা গ্রহণ করে যে ইলেকট্রন আয়নে পরিণত এই ক্লোরিন আয়নে পরিণত হলো, এটার ক্ষেত্রে তো হ্যাঁ বিজারণ ঘটলো তো। হ্যাঁ বিজারণ ঘটেছে। তা তাও এক্ষেত্রে অক্সিডেশন নাম্বারই বলা হবে? একদমই তাই, আমি কি বলেছি বলো, যে কোনো অ্যাটম যতগুলো ইলেকট্রন বর্জন করবে অথবা কোনো অ্যাটম যতগুলি ইলেকট্রন গ্রহণ করবে সেই সংখ্যাটাকে অক্সিডেশন নাম্বার বলা হয়। মানে অক্সিডেশন বা জারণ ঘটলেও জারণ সংখ্যা, বিজারণ ঘটলেও তাকে জারণ সংখ্যা বলা হয়। বোঝা গেছে? জারণ বিজারণের সঙ্গে ওইভাবে রিলেটেড নেই ওটা। ইলেকট্রন কতটা লস করেছে অথবা গেন করেছে সেই যে নাম্বার, সেটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার। ঠিক আছে। ওকে চলো, এবার বক্তব্য হচ্ছে আমাদের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে দেবে এক্সামে। কিভাবে ক্যালকুলেট করব? বড় বড় মলিকিউলস দিয়ে বলবে এর অক্সিডেশন নাম্বার কি হবে, তো রুলস পড়তে হবে। চলো শুরু করো, হেডিং দাও।